তো বন্ধুরা আবারও ব্যাক টু ব্যাক রকেট অ্যাটাক শুরু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে এক নতুন যুদ্ধ শুরু হয়ে যাবে, যার ভয়ে ভারতের বিমান চলাচল সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে। তো ওদিকে আমেরিকার তরফ থেকে ভারতকে তো সাফ জানিয়ে দিয়েছে যে ভারত কোনো দিন আমেরিকার অ্যালাই দেশ ছিল না, আর না ভবিষ্যতে ভারত আমেরিকার কোনো অ্যালাই দেশ হবে। আর তার সাথেই কীভাবে পাকিস্তানিদের খুঁজে খুঁজে সমস্ত মুসলিম দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং চাইলে আমাদের চ্যানেলে জয়েন করে মেম্বারও হতে পারে। যাই হোক, আমাদের প্রথম আপডেট রয়েছে পাকিস্তানকে নিয়ে, যেখানে হালে কিছু রিপোর্ট সামনে এসেছে যে পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান F-16 খুব তাড়াতাড়ি গ্রাউন্ডেড হয়ে যাবে। কেননা পাকিস্তানের এই যুদ্ধবিমানকে মেনটেন করার জন্য যে স্পেয়ার পার্টস আর সাপ্লাইয়ের প্রয়োজন, তার টাকা কিন্তু পাকিস্তান আর কিছুতেই দিতে পারছে না। দ্য মিরাজ রিবিল্ড ফ্যাক্টরি যারা পাকিস্তানের এই F-16কে মেনটেন করে, তাদের তরফ থেকে তো সাফ জানিয়ে দিয়েছে যে পুরনো $6,82,000 যে পেমেন্ট, সেটা বহু মাস ধরে পাকিস্তান আটকে রেখেছে এবং কিছুতেই শোধ করছে না। সেক্ষেত্রে কিন্তু ওরা বিমানের যে মেনটেন্যান্স সেটাই থামিয়ে দেবে। ওদিকে পাকিস্তানের দাবি ওদের ইকোনমিক ক্রাইসিসের জন্য এই মুহূর্তে পুরনো সমস্ত পেমেন্ট দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে যদি এই পেমেন্ট পাকিস্তান তাড়াতাড়ি দিতে না পারে, তাহলে কিন্তু ওদের পুরো F-16 গ্রাউন্ডেড করা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও পার্সোনালি এমন কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ তার আগেই আমেরিকা ওদেরকে বাঁচিয়ে নেবে। অলরেডি আমেরিকা $450 মিলিয়ন এড দিয়েছিল F-16-এর জন্য বাইডেন আসার পর। আর রিসেন্টলি আমি আপনাদের আপডেটও দিয়েছিলাম যে ভারতের টেরর অ্যাটাক শুরু করার পর পাকিস্তানকে আরও $100 মিলিয়ন করে দিতে শুরু করেছে। তো যতদিন না বাইডেন ক্ষমতা থেকে যাচ্ছে, পাকিস্তানের তো কোনো চিন্তা নেই। যাই হোক, এবারে আসছে আমাদের নেক্সট আপডেট ব্রহ্মসকে নিয়ে, যেখানে ভারত ব্রহ্মসের প্রায় 800 কিলোমিটার রেঞ্জের একটা এয়ার লঞ্চ ভার্সনের ওপর কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ভারতীয় সুখোই বিমানে যে ব্রহ্মস মিসাইল যুক্ত রয়েছে, সেটা হলো 290 কিলোমিটার এবং 450 কিলোমিটার রেঞ্জ। কিন্তু ভারত চাইছে ব্রহ্মসের এবার আরও বেশি রেঞ্জে, মানে 800 কিলোমিটারের ভার্সনকে তৈরি করে সুখোয়ে যুক্ত করা। যদিও ব্রহ্মসের একাধিক টেস্ট মাঝে মধ্যেই হয়, যাকে এক্সটেন্ডেড রেঞ্জের ব্রহ্মস বলা হয়, কিন্তু এর অ্যাকচুয়াল রেঞ্জের খোলাসা এখনও করা হয়নি। কোথাও বলা হচ্ছে এই এক্সটেন্ডেড রেঞ্জের যে টেস্ট হয়েছে সেখানে 450 কিলোমিটারের ভেরিয়েন্ট টেস্ট হচ্ছে, কখনও বলা হয় 600 কিলোমিটারের। অর্থাৎ এখানে ভারত একটা সারপ্রাইজ ফ্যাক্টরকে মেনটেন করতে চাইছে। আর এর কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে এই 800 কিলোমিটার রেঞ্জে হয় কাজ অনেক দূর এগিয়ে গেছে, অথবা খুব তাড়াতাড়ি এর টেস্টিংও হবে। কিন্তু ভারত এর খোলাসা করতে রাজি না। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো অফিশিয়ালি এখনও কিন্তু ব্রহ্মস 290 কিলোমিটার রেঞ্জ। ফলে কনফ্লিক্টের দরুন শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে অ্যাকচুয়ালি ভারত কত দূর অ্যাটাক করতে পারবে, 290 কিলোমিটার নাকি 800 কিলোমিটারের বেশি। ফলে ওভারঅল সুখোই বিমান আর তার সাথে এই 800 কিমির ব্রহ্মসের যে কম্বিনেশন, সেটা কিন্তু সবচেয়ে ডেডলি হবে রেঞ্জ, স্পিড আর ক্ষমতা, 3 দিক থেকে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট ইসরায়েলকে নিয়ে, যেখানে আবারও হিজবুল্লাহ আতঙ্কবাদীদের তরফ থেকে ইসরায়েলের ওপর একাধিক রকেট হামলা চালিয়েছে। যদিও মেজরিটি রকেট ইসরায়েলের সীমা পেরোতে পারে এবং এগুলো তার আগেই শুটডাউন হয়ে গেছে, ফলে ইসরায়েলের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু পাল্টা ইসরায়েলের তরফ থেকে এর বদলা নিতে হিজবুল্লাহর বেস সাউথ লেবাননেও ভয়ানক এয়ার স্ট্রাইক করেছে, যাতে যে সমস্ত ভিডিও ফুটেজ সামনে এসেছে সেখানে কিন্তু হিজবুল্লাহর একাধিক রকেট লঞ্চার আর গোটা বেসকেই মারাত্মকভাবে ডিস্ট্রয় করে দিয়েছে ইসরায়েল। আর এই মুহূর্তে যা রিপোর্ট সামনে আসছে তাতে কিন্তু যে কোনো সময় এই যুদ্ধ গাজার পর লেবাননেও পৌঁছে যাবে, যাকে মাথায় রেখে তড়িঘড়ি ভারতের এয়ার ইন্ডিয়া ভারত টু ইসরায়েলের যে ডিরেক্ট ফ্লাইট সেটা কিন্তু থামিয়ে দিয়েছে। এছাড়াও ভারত সরকার অফিশিয়ালি নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়রা যেন লেবানন ছেড়ে পালিয়ে যায়। অর্থাৎ ক্লিয়ারলি এখানে যুদ্ধের সম্ভাবনা তো রয়েছে। অলরেডি ইসরায়েল ব্যাক টু ব্যাক 3টে বড় সফলতাও পেয়েছে। একদিকে হামাসের মেন লিডারকে খতম করেছে ইরানে, ওদিকে হামাসের যে মিলিটারি উইংয়ের লিডার মোহাম্মদ ডেভ, তাকেও মেরে দিয়েছে। আর জানিয়ে রাখি, এই আতঙ্কবাদী কিন্তু মূল প্ল্যান রেডি করেছিল ইসরায়েলের 7 অক্টোবর জেনোসাইড, যার বদলা নিল ইসরায়েল। আর ওই একই সময়ে ওদিকে লেবাননে হিজবুল্লাহর আতঙ্কবাদী গোষ্ঠীর মেন সিনিয়র কমান্ডার, তাকেও মেরে দিয়েছে, যেটা 2008 সালের পর সবচেয়ে বড় লস ছিল হিজবুল্লাহর জন্য। এদিকে এর মাঝেই কিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে ইরানের সুপ্রিম লিডার খামেনি হামাসের এই লিডারের মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে পাল্টা হামলার নির্দেশ দিয়েছে। ওদিকে হিজবুল্লাহর দাবি ওদের টপ লিডারের মৃত্যুর বদলা নিতে ওরাও নাকি ইসরায়েলে সরাসরি অ্যাটাক করে। আর আমি যেমনটা শুরু থেকেই বলছি যে সব কিছুই কিন্তু প্রি প্ল্যান।
এই আতঙ্কবাদী গোষ্ঠীগুলো এতটাই গাধা যে এদের যারা এত বছর সাপোর্ট দিয়েছিল বা যারা এদেরকে তৈরি করেছিল তারাই এখন এদেরকে খতম করতে চাইছে নতুন ওয়ার্ল্ড অর্ডার এবং শান্তি স্থাপনের জন্য। কারণ এদের যে কাজ ছিল সেই কাজ শেষ। এদের তৈরি করা হয়েছিল আমেরিকার ডলারকে চালু রাখতে এবং মিডল ইস্টে কনফ্লিক্ট তৈরি করতে, যাতে এই ডলার প্রিন্ট করে সেটাকে আমেরিকার এই ডিফেন্স কোম্পানিগুলিকে ট্রান্সফার করা যায় যুদ্ধের নামে। আর বন্ধুরা, ঠিক এই কারণেই এদেরকে পুশ করা হচ্ছে ইসরায়েলে হামলার জন্য, যাতে এরা হামলার পর ইসরায়েল ফাইনাল যুদ্ধ শুরু করতে পারে। হামাস গেল, ইরানের লিডারশিপ তো প্রায় শেষ, হিজবুল্লাহকেও টার্গেট শুরু হয়ে গেছে। এখন এটা ধীরে ধীরে ইয়ামেন হয়ে শেষ টার্গেট হলো ইরানের সুপ্রিম লিডার আর নিউক্লিয়ার ফেসিলিটি। তো সেমিফাইনালের খেলা শুরু হয়ে গেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী তো অলরেডি জানিয়েই দিয়েছে যে হিজবুল্লাহর ইরানের হামলার সাথে সাথে আমরাও অ্যাটাক করব। ওদিকে খেয়াল করুন, আমেরিকার তরফ থেকেও অতিরিক্ত ডিফেন্স পাঠাতে শুরু করে দিয়েছে, যাতে ইরান, লেবানন সব দিক থেকে একসাথে হামলার দরুন ওরা ইসরায়েলকে প্রোটেক্ট করতে পারে। আর এগুলো হবে কোথা থেকে? ইসরায়েলের আশেপাশের সমস্ত মুসলিম দেশ, সৌদি, কাতার, এই সমস্ত দেশের মাটিকে ব্যবহার করেই ইসরায়েলকে প্রোটেক্ট করা হবে, যার একটা ঝলক তো আপনারা অলরেডি দেখেছেন ইরানের ড্রোন অ্যাটাকের দরুন। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট পাকিস্তানকে নিয়ে, যেখানে পাকিস্তানের মিডিয়া নিজেরাই দাবি করছে যে সমস্ত বড় বড় মুসলিম দেশ, স্পেশালি সৌদি, ইউএই, কাতারের মতন গালফ দেশগুলো কিন্তু পাকিস্তানিদের নিজের দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা নিচ্ছে। এই সমস্ত মুসলিম দেশের দাবি, এখানে যে সমস্ত পাকিস্তানিরা কাজ করতে আসে তারা এখানে এসে এইসব দেশের কালচার এবং সোসাইটিকে নষ্ট করে দিচ্ছে। উদাহরণ হিসেবে এই সমস্ত দেশে যে 50% ক্রাইম হয় তার জন্য শুধুমাত্র পাকিস্তানিরাই দায়ী। এছাড়াও ওখানকার মহিলাদের সাথে নোংরামি করা, ওদের ভিডিও বানানো থেকে শুরু করে রেপের মতন কাজ এইসব পাকিস্তানিরা করে। আর শুধু তাই নয়, ওরা কাজের নাম করে এই সমস্ত দেশে গিয়ে ভিক্ষা করে। সমস্ত গালফ দেশে আচমকায় কয়েক লক্ষের বেশি ভিখারি তৈরি হয়েছে, যারা সকলেই কিন্তু পাকিস্তানি, এবং ওরা ওখানে গিয়ে ভিক্ষা করার একটা নতুন বিজনেস সেট করেছে। আর শুধু তাই না, এদের তো কোনো সিভিক সেন্স নেই, মানে কিভাবে ব্যবহার করতে হয় তার কোনো সাধারণ জ্ঞান নেই। এরা নিয়মকানুন মানে না, কাজে ফাঁকি দেয়, তাও আবার 7 বার নামাজ পড়ার না। এছাড়াও যে এরিয়াতে ওরা যায় সেখানেই নোংরা ছড়ায়। ফলে এই মুহূর্তে প্রায় 30 লাখের বেশি পাকিস্তানি গালফে রয়েছে, যাদেরকে রিপ্লেস করতে চাইছে এই সমস্ত দেশ। পাকিস্তানের মিডিয়া রিপোর্ট দেখুন, পাকিস্তানের সরকার এখন ওদের লেবারদের অনুরোধ করছে যাতে ওখানে গিয়ে ঠিক মতন ব্যবহার শেখে, কিন্তু এরা হলো জন্মগত জানোয়ার, এদেরকে শেখানো কিন্তু অসম্ভব ব্যাপার। এখন স্বাভাবিকভাবে এই সমস্ত দেশ ধীরে ধীরে এখন ভারতের দিকে দেখছে, যাতে ভারতীয়দের দ্বারা পাকিস্তানিদের রিপ্লেস করা যায়। কারণ ভারতীয়দের নিয়ে কিন্তু কোনো দেশের সমস্যা নেই। ফলে আগামী দিনে এই সমস্ত দেশে ভারতীয় ওয়ার্কার্সদের ডিমান্ড বাড়বে এবং আমাদের যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সেটাও কিন্তু এর জন্য বৃদ্ধি হবে। এই সেম কাজ ইসরায়েলও করেছে। ওরা তো প্রায় 1 লাখ ফিলিস্তিনিদের তাড়িয়ে ভারত থেকে ওয়ার্কার্স নিচ্ছে। এতে ভারতের জব তৈরি হবে, উপরন্তু দুই দেশের মধ্যে রিলেশনও স্ট্রং হবে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমেরিকাকে নিয়ে, যেখানে আমেরিকার ডেপুটি বিদেশ সচিবের দাবি ভারত কোনো দিনই আমেরিকার অ্যালাই দেশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না। কারণ ভারত একটা আলাদা শক্তি হিসেবে উঠে এসেছে, ওদের নিজস্ব ইন্টারেস্ট রয়েছে এবং বিলিফ সিস্টেম রয়েছে, যাকে ওরা কিছুতেই পাল্টাবেন। তবে হ্যাঁ, ভারত আমাদের অ্যালাই না হলেও ভারত একমাত্র দেশ যাদের পুরো অ্যাক্সেস রয়েছে গ্লোবাল সাউথ এবং পশ্চিমাদের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু ভারত মেন ভূমিকা পালন করবে এই গ্লোবাল স্টেজে। আর বন্ধুরা, স্বাভাবিকভাবে ভারত আগেই ক্লিয়ার করে দিয়েছে আমরা কোনো দেশের অ্যালাই না। আর এই অ্যালাই শব্দটাই ওয়েস্টার্ন। এই অ্যালাই দেশ তখনই বলা হয় যখন ওই দেশ বা গ্রুপের একটা অংশ হয়। যেমন ধরুন আমেরিকার লিডার, ওদের অ্যালাই অর্থাৎ হলো আমেরিকার কর্মচারীর মতো। কিন্তু ভারতের পলিসি তো আলাদা। ভারত নিজেকে একটা গ্লোবাল পাওয়ার হিসেবে তৈরি করছে, আর এটা আমেরিকার সরকার এখন টের পাচ্ছে। ফলে যত বেশি গ্লোবাল ক্রাইসিস পিকে পৌঁছবে এই ধরনের স্টেটমেন্ট আসতেই থাকবে। কারণ ডলারাইজেশনের পর ভারত ছাড়া আমেরিকার খুব একটা গতি নেই এই রিজিয়ন। এবং সোজা ভাষায় বলতে পারেন যে ভারত ব্রিজের কাজ করবে এই গ্লোবাল সাউথ, এশিয়া আর আফ্রিকার সাথে পশ্চিমাদের। তবে তার আগে ডেফিনেটলি ওরা আগামী 2 থেকে 3 বছর বা ম্যাক্সিমাম 4 বছর ভারতে ইন্টারনাল কনফ্লিক্ট তৈরির চেষ্টা করবে। কারণ আমেরিকার যে ডিপ স্টেট তাদেরও তো এন্ট্রি নিতে হবে। ফলে তার জন্য ডেফিনেটলি ভারতকে প্রিপেয়ার থাকতেই হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।